শুরু করি। তাহলে আমাদের আজকে এটা 3 নম্বর লেকচার নাকি? 3 নম্বর ক্লাস তো? না কত নম্বর? 3 নম্বর। যাই হোক 3 নম্বর। তাহলে আমরা যেগুলো পড়েছি সেগুলোর পরে যেটা পড়বো সেটা হচ্ছে তোর গোলীয় দর্পণের ক্ষেত্রে। ধর সাপোজ এটা একটা গোলীয় দর্পণ, এটা একটা গোলীয় দর্পণ তো? কী দর্পণ? অবতল দর্পণ। তো সেই গোলীয় দর্পণের তো একটা কি থাকবে? বক্রতা কেন্দ্র থাকবে তো, না থাকবে না? তো সাপোজ এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, ঠিক আছে? এটা হয়ে গেল কি প্রধান অক্ষ, ঠিক আছে? এবার এটা হচ্ছে কি বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে M1 M2টা সাপোজ কী হবে উন্মেষ, এটা মেরু, পিটা হচ্ছে মেরু। আচ্ছা, এবার তোমাদেরকে বলেছিলাম যে প্রধান অক্ষের সমান্তরাল সরলরেখা যদি এসে আপতিত হয় তাহলে কি হবে? সেটা সবসময় ফোকাস দিয়েই যায় সবসময়। তাহলে এটাকে মুখ্য ফোকাস বলেছিলাম। এই পয়েন্টটাকে কী বলেছিলাম? এই পয়েন্টটাকে বলেছিলাম মুখ্য ফোকাস, তাই তো? আচ্ছা, এবার তোমাদেরকে প্রমাণ করাবো, যে দেখাবো যে এই পি থেকে এফ পর্যন্ত, তাহলে পি থেকে এফ পর্যন্ত দূরত্বকে বলা হবে, এখান থেকে এতটুকু পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। সেটাকে ছোট হাতের এফ এই চিহ্ন দিয়ে ডিনোট করা হয় দূরত্বকে। আবার পি থেকে সি পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ, সেটাকে ছোট হাতের আর দিয়ে ডিনোট করা হয়। সি থেকে এই যে কোনো দূরত্ব দর্পণের ওপরে সেটাও বক্রতা ব্যাসার্ধ হয়, কিন্তু আমাদের মেন কাজে লাগবে এটা এই দূরত্বটাই কাজে লাগবে, এই জায়গাটা, তাই জন্য ওটাই বলা হয়েছে। তা বলে ব্যাসার্ধ যে তোমরা জানো নিশ্চয়ই। তো এই হচ্ছে ব্যাপার। তা আগেই তোমাদেরকে বলে দিয়েছি যে এফ বিন্দুটা পি সি সরলরেখার ঠিক মাঝে থাকে, তার মানে এটা সমান হয়। তো সেটা আমরা আজকে প্রুভ করব। সেটা গোলীয় দর্পণের ক্ষেত্রে মানে নিশ্চয়ই, অবতল দর্পণের ক্ষেত্রে হলেও দেখাতে হবে, উত্তল দর্পণের ক্ষেত্রেও দেখাতে হবে, দুটো প্রুফ আছে, ঠিক আছে? তার আগে এই জিনিসটা প্রমাণ করার আগে যেটা আমরা দেখব সেটা হচ্ছে তোমার দুটো টার্ম দেখবো। একটা হচ্ছে উপাক্ষীয় রশ্মি কী জিনিস, একটা হচ্ছে উপাক্ষীয় রশ্মি বা অক্ষীয় রশ্মি, একটা প্রান্তিক রশ্মি। দুটো টার্ম আগে আমাদের জানতে হবে, জানলে সুবিধা হবে, ঠিক আছে? এক নম্বর হচ্ছে অক্ষীয় রশ্মি বা উপাক্ষীয় রশ্মি বা হচ্ছে অ্যাক্সিয়াল রে। কী জিনিস? ধরো এটা হচ্ছে অবতল দর্পণ আর এটা হচ্ছে উত্তল দর্পণ, ঠিক আছে? এগুলো হচ্ছে তাদের মোটামুটি অক্ষ, এটা হচ্ছে এটার অক্ষ, ঠিক আছে? এবার এক্ষেত্রে কোনো রশ্মি সমান্তরাল হতে পারে, নাও হতে পারে। রশ্মিগুলো সমান্তরাল হতে পারে, নাও হতে পারে, যা খুশি হতে পারে। আমি বিভিন্ন ক্ষেত্রে আমি দিয়ে দেখাচ্ছি, ইন্ডিকেটার দিয়ে দেখাচ্ছি। সাপোজ এই রশ্মিটা আসলো, এই রশ্মি আসলো, সমান্তরালও আসলো, যেগুলো রশ্মিগুলো দেখা যাচ্ছে অক্ষের কাছাকাছি তাদেরকে কী বলবো আমরা? অক্ষীয় রশ্মি বা উপাক্ষীয় রশ্মি। এর ক্ষেত্রে কী হতে পারে? এরকম হতে পারে, এরকম হতে পারে, তারপরে এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, আবার প্যারালাল হতে পারে। এই রশ্মিগুলো কী হবে? উপাক্ষীয় রশ্মি, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বর যেটা বুঝবো সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে পরাক্ষীয় রশ্মি, ঠিক আছে? পরাক্ষীয় বা এখানে বলে দিয়েছে প্রান্তিক, হস্যই না দিন রে, তো যাও হস্যই জায়গা হয়নি। প্রান্তিক রশ্মি, এটা বলা হয় প্যারাক্সিয়াল রে, ঠিক আছে? তাহলে এটাও এই ছবিতে দেখিয়ে দিচ্ছি একসাথে, ঠিক আছে? এই দুটো টার্ম আমাদেরকে জানতে হবে, তার জন্য আমি বলছি বারে। সেটা কি? সেটা হচ্ছে প্রধান অক্ষর থেকে দূরে যে রশ্মিগুলো এভাবে এসে পড়লো, তারপরে এরকমভাবে এসেও পড়তে পারে, এরকমভাবে এসেও পড়তে পারে, আবার প্যারালাল এসে পড়তে পারে, সেগুলোকে কী বলা হবে?
সেগুলো হচ্ছে পরাক্ষীয় রশ্মি বা প্রান্তিক রশ্মি। ঠিক আছে, ক্লিয়ার? এই যে আমরা প্রধান অক্ষে তোমার মুখ্য ফোকাসের সংজ্ঞা দেখেছিলাম না, যে বলেছিলাম যে প্রধান অক্ষে সমান্তরাল সরলরেখা আসলো, সব এইটা এইটা এটা সব আসলো, সাপোজ সব বলছে মিট করছে, প্রতিফলিত হওয়ার পরে একটাই বিন্দুতে মিট করছে, সেটা কি বলেছিলাম আমরা? মুখ্য ফোকাস। কিন্তু মজার কথা, সেই সমান্তরাল রশ্মি যদি প্রান্তিক হয়, সাপোজ এটা প্রান্তিক আর এটা হচ্ছে উপাক্ষীয় বা অক্ষীয়, তাহলে এটা যে বিন্দুতে মিট করবে এটা কিন্তু সেই বিন্দুতে নাও মিট করতে পারে, যদি উন্মেষ খুব বড় হয়ে যায়। যদি এটার উন্মেষ খুব বড় হয় আর সেটা যদি প্রান্তিক রশ্মি হয়, অনেকগুলো একটা নাও হতে পারে, অনেকগুলো প্রান্তিক রশ্মি, বা প্রান্তিক রশ্মি মানে পার্টিকুলার একদম প্রান্ততে এসে করবে এরকম না, প্রান্তের ধারে বিভিন্ন পয়েন্ট হতে পারে। সেই ক্ষেত্রে সেগুলো প্রতিফলিত হওয়ার পর সেগুলোর ক্ষেত্রে সব কিন্তু একটা পয়েন্টে না মিট করে বিভিন্ন আলাদা আলাদা পয়েন্টে প্রধান অক্ষের কাছাকাছি, ওই মুখ্য ফোকাসের কাছাকাছি বিভিন্ন আলাদা আলাদা পয়েন্টে মিট করতে পারে। এই ব্যাপারটাকে বলা হয় গোলীয় অপেরণ, স্ফেরিক্যাল অ্যাভারেশন। তার জন্য বিপদ হয়, সমস্যা হয়। আমরা যে জিনিসগুলো দেখেছি, যে ফর্মুলাগুলো দেখেছি, যে সমান্তরাল আসলেই ফোকাস দিয়ে যাবে, তো সেই ব্যাপারটা তখন আমাদের ব্যাপারটা বলতে পারবো না। তার জন্য কিছু লিমিটেশন করে দেওয়া হয়েছে। আমি প্রথমেই বলেছিলাম পড়া শুরুতে যে গলীয় দর্পণের ক্ষেত্রে যে পড়াশোনা করবো আমরা, তার ক্ষেত্রে কী হবে, এই উন্মেষটা খুব ছোট হবে, উন্মেষটা ছোট হবে। যদি বড় দর্পণ হতো তাহলে উন্মেষ বড় হতো না। আর কি হবে, আর হচ্ছে তোমার যে রশ্মিগুলো হবে সব অক্ষীয় রশ্মি হবে, এরকম হতে পারে, এরকম হতে পারে, সব অক্ষের কাছাকাছি হবে। বুঝতে পারা গেল? ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। তাহলে যেটা পড়বো এবার আমরা, সেটা হচ্ছে তোমার উপাক্ষীয় রশ্মির জন্য গলীয় দর্পণের ক্ষেত্রে, গলীয় দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস ফোকাস দূরত্ব ছোট হাতের এফ এবং বক্রতা তোমার তোমার বক্রতা ব্যাসার্ধ ছোট হাতের আর, ঠিক আছে, এর মধ্যে সম্পর্ক নির্ণয়। ঠিক আছে, তাহলে প্রথমে গলীয় দর্পণ বলেছি, তাই তো? গলীয় দর্পণ বলেছি, তার মানে আমরা কী করবো, তাহলে এক এক করে দেখি। প্রথমে দেখবো আমরা অবতল দর্পণ। তাহলে 1 নম্বর আমরা যেটা প্রমাণ করবো সেটা হচ্ছে অবতল দর্পণের জন্য, অবতল দর্পণের জন্য। ঠিক আছে, তাহলে সাপোজ এটা হচ্ছে একটা বড় করে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। অ্যাকচুয়ালি উন্মেষ ছোটো নেব, কিন্তু আঁকার সময় বড় করে আঁকবো যাতে বুঝতে আমাদের সুবিধা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের একটা অবতল দর্পণ। আচ্ছা, এটা হচ্ছে প্রধান অক্ষ, ঠিক। M1 M2 হচ্ছে উন্মেষ, P হচ্ছে মেরু। তারপরে মোটামুটি যদি আমি দেখি, ভাবি যে এটা এরকম একটা গোলক হবে, তাই তো? তার কেন্দ্রে এরকম জায়গায় হবে, এরকম জায়গায় সি। ঠিক আছে, এবার একটা সমান্তরাল আলোক রশ্মি, ধরো সাপোজ অন্য কালার দিয়ে দেখাচ্ছি, সমান্তরাল আলোক রশ্মি এসে পড়লো। ঠিক আছে, এটা হচ্ছে আপতিত আলোক রশ্মি, নাম দিয়ে দিলাম এ বি। বিবিন্দুতে এসে পড়লো, আপতিত হলো। দর্পণের উপর বিবিন্দুতে এসে এগুলো বলতে হবে। দর্পণের উপর বিবিন্দুতে এসে আপতিত হলো। তারপর কি হবে, মুখ্য ফোকাস, এটা ধরো সাপোজ মুখ্য ফোকাস এফ। ঠিক আছে, এফ দিয়ে যাবে না, যাবে না? তাহলে এফ দিয়ে প্রতিফলিত হলো। এতটুকু ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এ বি হচ্ছে আপতিত রশ্মি, তাহলে বি ডি হচ্ছে কি রশ্মি হবে, প্রতিফলিত রশ্মি। ঠিক আছে, আচ্ছা, এবার আমি বলে দিয়েছিলাম তোমাদেরকে সব দূরত্ব মেরু থেকে মাপতে হয়। তাহলে পি থেকে এফ পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে পি এফ এখানে কি, এখানে হচ্ছে সাইডে সাইডে সব লিখে দিচ্ছি। পি এফ ইকুয়াল টু হচ্ছে ফোকাস দূরত্ব, সেটাকে
সবসময় ইন জেনারেল এফ দিয়ে ডিনোট করা হয়। তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে দিয়ে দেয়, বলে দেয় যে প্রমাণ করা আর সমান 2f, নিয়ে ব্র্যাকেটে লিখে দিল যেখানে চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে। তার মানে জেনারেলি যেভাবে এটা এফকে ছোটো হাতের এফ মানেই হচ্ছে ফোকাস দূরত্ব, ওটা পড়েই আমরা অভ্যস্ত, তার জন্য ওটা বলে প্রচলিত অর্থ। কিন্তু তোমরা এসব বলতে পারবে না, তোমাদেরকে বলেই দিয়েছি আগে, যে কোনো ক্ষেত্রে নতুন ইকুয়েশান বা কোনো ইকুয়েশান, ধরো সাপোজ বয়েলের সূত্র লিখলে পি সমানুপাতি 1/v গাণিতিক রূপ লিখে দিলে, তাহলে হবে না, সেখানে পি কি ভি কি লিখতে হবে। এই ক্ষেত্রেও তাই, তোমাদেরকে অন্য ক্ষেত্রেও, সব ক্ষেত্রে প্রযোজ্য এগুলো। তো যাই হোক, তাহলে পিসি হচ্ছে কি, পিসি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে পিসি বলছি, সিপি বলিনি কিন্তু, কারণ পি থেকে মাপছি তার জন্য, ঠিক আছে। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, এটাকে আর দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের প্রমাণ করব কি, পিএফ সমান এফসি, পিএফ সমান এফসি বা আর সমান, এটা যদি আর হয়, এটা যদি আর হয়, সরি এটা যদি এফ হয়, এটা যদি আর হয়, তাহলে আর সমান কী হবে, এটা দ্বিগুণ হবে, এই ধরুন, সেটা প্রমাণ করবো আমরা। বেশ, দেখো তো দেখি আমরা কী করবো এরপর, বি থেকে সি, বি আর সি যোগ করব, ঠিক আছে। যোগ করলাম, তাহলে বিসিটা কী জিনিস, অবিলম্ব না, অবিলম্ব। আচ্ছা, এই কোণটা কী কোণ হবে বলো তো দেখি, এটা দাগ টেনে দিচ্ছি পুরোপুরি, ঠিক। এই কোণটা হচ্ছে আপাতন কোণ, এই কোণটা হচ্ছে প্রতিফলন কোণ। আবার আমরা জানি আপাতন কোণ আর প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়, তাই তো। আচ্ছা, ভালো কথা। আবার দেখো তো দেখি, যে এটা নাম দিয়ে দে এক্স, তাহলে পি এক্সটা হচ্ছে প্রধান অক্ষ, ঠিক আছে। বলো তো দেখি, এ বি সমান্তরাল পি এক্স লিখতে পারি, সমান্তরাল রশ্মি আমরা নিজেরাই বলেছি প্রথমে। আবার আমি বললাম যে বিসি ভেদক বা ছেদক, বিসি হচ্ছে ছেদক লিখলাম, তাহলে আমি লিখতে পারি না অ্যাঙ্গেল এ বি সি, যেটাই ব্র্যাকেটের মধ্যে ইকুয়াল টু আই লিখলাম, যেটা এবিসির মানটা লিখলাম ব্র্যাকেটে, তাহলে ওটা সমান কী হবে, কোন অ্যাঙ্গেল হবে, অ্যাঙ্গেল বিসিপি হবে না, বিসি বিসিপি, ঠিক আছে। তো এই কোণ দুটো কী কোণ, একান্তর কোণ, একান্তর, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আমি এই কোণটাকে আমি আই লিখতেই পারি, ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। বেশ, এবার এই ত্রিভুজ বি সি এফ, এটা যদি লক্ষ্য করো, এই পার্টটা যদি লক্ষ্য করো, তাহলে দেখো একটু বড় করে দেখো, যে এইটা সমান হলো একান্তর কোণের জন্য, আবার এইটা সমান, এই কোণ দুটো সমান কিসের জন্য, প্রতিফলনের সূত্র থেকে। তাহলে আই আর তো সমান, তাহলে এটা সমান হবে না, হবে না। তাহলে কোনো ত্রিভুজের যদি দুটো কোণ সমান হয়, তাহলে এর বিপরীত বাহু এটা, এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এটা, তাহলে এই বাহু দুটো সমান হবে না, হবে না, হবে। বেশ, ভালো কথা। তাহলে এই ত্রিভুজের কি হলো, অ্যাঙ্গেল এফ বি সি ইকুয়াল টু অ্যাঙ্গেল বি সি এফ, অতএব তোমার এফ বি সমান হচ্ছে কী হবে, এফ সি, তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। বেশ, এইবার আমাদের দুটো, তোমাদের প্রথমে যেটা বলেছিলাম, যে কোনো জিনিস করতে, ক্যালকুলেশন হোক বা যাই হোক, আমরা দুটো জিনিস ধরেই নিয়েছি, প্রথমে উপাক্ষীয় রশ্মি আর দর্পণের উন্মেষ কী হবে, ছোট হবে। তাহলে প্রথমে এবার লিখবো, ভালো করে বুঝবা এটা, হ্যাঁ। তাহলে এ বি, এখন এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে লিখলাম, ওটা লিখতেই হবে প্রমাণ করতে গিয়ে। এখন এ বি রশ্মিটি উপাক্ষীয়
রশ্মি হওয়ার জন্য এবং দর্পণের উন্মেষ ক্ষুদ্র হওয়ার জন্য। যদি এই দুটো কন্ডিশন অ্যাপ্লাই হয় তাহলে আমরা কি বলতে পারি? দেখো তো দেখি, দেখো ভালো করে লক্ষ্য করবা। এবি রশ্মিটাকে আমি শিফট করে আমি কাছাকাছি নিয়ে আসছি, উপাক্ষীয় না, এটা এবি রশ্মি, ঠিক আছে। আর দর্পণের উন্মেষ ছোটো মানে হচ্ছে খুব ছোটো দর্পণ, ছোটো দর্পণ মানে এই পার্টটা ছোটো, তার মানে তো তখন উপাক্ষীয় আরও কাছাকাছি আসতে হবে ওকে। এই দুটো যদি কন্ডিশন হয় তাহলে বি বিন্দুটা পি বিন্দুর কাছাকাছি আসবে না, কাছে আসবে না। তাহলে এটা যদি ধরো সাপোজ এবি রশ্মি হয়, এটা এ নাম দিলাম, এটা বি নাম দিলাম, তাহলে এই বি বিন্দুটা কাছে আসলো না পি বিন্দুর। তাহলে এই যে রশ্মি, এই যে বাহুটা এফ পি, তখন পরবর্তী ক্ষেত্রে শিফট হয়ে এরকম হবে না। এবার বলো তো দেখি, যদি এফ এই 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 সেই ক্ষেত্রে এই বাহুটা, এটা এফ, এটা এফ, এটা বি, এফ বি আর এফ পি, এই দুটো প্রায় সমান হবে না, হবে না? সমান হবে না, হবে না প্রায়? বুঝতে পারো? দর্পণের উন্মেষ ছোট, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমি কি বলতে পারি? যদি উন্মেষ খুব ক্ষুদ্র হয় তাহলে বি বিন্দুটি প্রায় পি বিন্দুর ওপরে বা পি বিন্দুর খুব কাছাকাছি আসবে, বা বি বিন্দু আর পি বিন্দু প্রায় সমাপাতিত হবে বা উপরিপাত হবে, মানে একটার উপরে একটা চেপে যাবে বলতে পারি। সেই ক্ষেত্রে আমি বলতে পারি, কি বলবো সেক্ষেত্রে বলতে পারি যে এফ বি যে রেখাটা, মানে রেখা বলবো না, দৈর্ঘ্য বাহু বলবো, সেটা প্রায় সমান, কি বলতে পারবো, এফ পি বা পিএফ লিখতে হবে এখানে, পিএফ। এতটুকু ক্লিয়ার? এবার অলরেডি এফ বি সমান আমি কি বলে দিয়েছি, এফ সি। তাহলে এফ বি এবার আমি লিখতে পারি, অতএব এফ সি, এবার সমান লিখে দেবো, এফ সি সমান হচ্ছে পিএফ। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো তো ছবিতে, এফ সি আর পিএফ সমান হয়ে গেল। তাহলে অতএব আমি লিখতে পারি এফ বিন্দুটি হলো পিসি সরলরেখার মধ্যবিন্দু। এবার যা লিখবে কোনো চাপ নাই। এবার ধরো সাপোজ আমি এরকম লিখলাম, অতএব পিসি সমান হচ্ছে পিএফ প্লাস তোমার এফসি, তাহলে সমান হচ্ছে পিএফ প্লাস পিএফ লিখতেই পারি। এবার পিএফ মানে তো আমি আগেই বলে দিয়েছি পিএফ মানে কি, তাই না? সমান হচ্ছে 2 ইন্টু স্মল এফ, আর এটা পিসি মানে আমি ছোটো হাতের আর ডিনোট করে দিয়েছি। তাহলে ছোটো হাতের আর মানে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, সমান হচ্ছে 2 গুণিত ফোকাস দৈর্ঘ্য, বা এরকম লিখতে পারি এফ সমান হচ্ছে R/2। তাই এটা প্রমাণ হয়ে গেল, বুঝতে পারা গেল? বেশ, এবার এই প্রমাণটাই আমরা উত্তর দর্পণের জন্য রিপিট করবো, ঠিক আছে। একই জিনিস, আর বেশি কথা লিখবো না, কারণ একই প্রায় সব একই, একটু জায়গায় আলাদা আছে। ছবিটা তাহলে আঁকি। ধরো এটা হচ্ছে একটা উত্তল দর্পণ, এটা প্রধান অক্ষ, এটা প্রধান অক্ষ। সাপোজ এইটা হচ্ছে সি, বক্রতা কেন্দ্র। তাহলে ধরো সাপোজ এটা হচ্ছে একটা আপাতত আলোক রশ্মি আসলো, এসে পড়লো, ঠিক আছে। মোটামুটি সমান্তরাল লাগছে, এটা এ বি, ঠিক আছে। তাহলে আমরা জানি যে মুখ্য ফোকাস যেটা আছে না, মুখ্য ফোকাস বিন্দু, সেই এফ থেকে নির্গত হবে বলে মনে হবে, তাই তো? তাহলে এটা হয়ে গেল প্রতিফলিত রশ্মি, এটার নাম দিয়ে দিলাম ডি, এটা হচ্ছে পি অ্যাকচুয়ালি মেরু, তাই তো? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এবার একই জিনিস আমাদেরকে অভিলম্ব আঁকতে হবে, ঠিক আছে। তাহলে অভিলম্বটা আঁকি, সিবি যোগ করে বাড়ি দিতে হবে আমাকে, ঠিক আছে।
সরবে না। ঠিক আছে, তাহলে এই কোণটা কি কোণ হবে? আপাতন কোণ আই। এই কোণটা কি হবে? প্রতিফলন কোণ আর। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? আর এ বি সি ডি, সেটা সিই হচ্ছে অবিলম্ব বা বিই অবিলম্ব বলতে পারো, কোনো চাপ নেই। ঠিক আছে, এটা হচ্ছে পি বিন্দু। আচ্ছা, এবার সবই একই, ঠিক আছে, এবার সবই একই, কিন্তু এখানে যেটা জিনিস লিখার সেটা দেখো লিখে দিচ্ছি। সাপোজ সি এক্স, এ বি আপাতিত রশ্মি সমান্তরাল কার সাথে সমান্তরাল? সি এক্স মানে হচ্ছে প্রধান অক্ষ, তার সাথে সমান্তরাল। এক্ষেত্রে ভেদক বা ছেদককে আমি ধরছি, সাপোজ সিই হচ্ছে ভেদক, সিই ভেদক বা ছেদক। তাহলে অ্যাঙ্গেল ইবিএ বা এ বিই এটা মানেই তো আই, তো সেটা সমান কী হবে? সেটা সমান হচ্ছে এবার এখানে একান্তর কোণ হয় একটা, কী কোণ হয় জানো? অনুরূপ, অনুরূপ কোণ কী হবে? বিসিপি, বিসিপি বলা হবে না? হবে না? অনুরূপ হবে তো? তাহলে এই অ্যাঙ্গেলটা আই, তাহলে এই অ্যাঙ্গেলটাও সিমিলারলি আই হবে। আবার ভালো করে লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, তাই না? তাহলে এই কোণটা হচ্ছে যদি প্রতিফলন আর প্রতিফলন কোণ, এটা একটা সরলরেখা, তাহলে এই কোণটা আর এই কোণটা বিপ্রতীপ কোণ হবে না? হবে না? তাহলে এই কোণটা যদি আর হয় তাহলে এই কোণটাও কী হবে? আর হবে। তো লিখে দিচ্ছি আর। তাহলে এই কোণটা কী হবে? এটা যোগ করে দিই আপাতত। তাহলে এই কোণটা কী হবে? আর হবে। বলো, বুঝতে পারা গেল না? কেন না? তাহলে বাকিটা তো সবই একই। তাহলে কি বলবো এবার? এবি যে সরলরেখাটা আপাতিত সরলরেখা তো না, আপাতিত আলোক রশ্মি, সেটা যদি উপাক্ষীয় হয় এবং দর্পণের উন্মেষ যদি ক্ষুদ্র হয়, তাহলে তখন বি বিন্দু আর পি বিন্দু খুব কাছাকাছি হবে। তাহলে এফ বি সরলরেখাটা এবং এফপি এফপি এবং এফবি প্রায় সমান হবে। আগে তো এইটা তো বলার আর রাখে না, না এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটা সমান হবে। তাও লিখে রাখছি, যেহেতু ত্রিভুজ সি বি এফ এটা হচ্ছে সমদ্বিবাহু, সমদ্বিবাহু, তাই কী হবে? এফ সি সমান হচ্ছে এফ বি। আবার অলরেডি আগে বলে দিয়েছি যে এফ বি প্রায় সমান এফ পি, তাহলে অতএব এফ সি সমান কী হবে? এফ পি তো না, পি এফ লিখতে হবে, যাও এটাকে পি এফ লিখলাম, সমান হচ্ছে পি এফ। এটা হলো, তাহলে তার পরবর্তী ক্ষেত্রে আমি লিখতে পারি তাহলে এফ সি আর এফ পি সমান, তার মানে একই কথা তার পরবর্তী ক্ষেত্রে। তাহলে অতএব কী লিখতে পারি? তাহলে অতএব পি সি সমান হচ্ছে এফ পি প্লাস এফ সি সমান হচ্ছে, এটাকে আবার পি এফ লিখতে হবে, সমান হচ্ছে পি এফ প্লাস পি এফ সমান হচ্ছে 2F, এটা আর হয়ে গেল প্রমাণ। একই জিনিস, এই কনসেপ্টটা একটু আলাদা। এইখানে অনুরূপ কোণ হবে, ওখানে একান্তর কোণ, এখানে অনুরূপ কোণ। অনুরূপ আর বিপ্রতীপ, হ্যাঁ, বিপ্রতীপের কনসেপ্টও কাজে লাগছে এখানে। ঠিক আছে, এই হচ্ছে প্রমাণ। ঠিক আছে, এরপর আমরা পড়বো যেটা হচ্ছে, সেটা হচ্ছে গোলীয় দর্পণের ব্যবহার। সেটা হচ্ছে কি? গোলীয় দর্পণের ব্যবহার। এবার ব্যবহার কি করে হয় সেটা যদি আমি জাস্ট বলে দিই, এইখানে ব্যবহার হয়, ওখানে ব্যবহার হয়, ওখানে ব্যবহার হয়ে গেল, তাহলে মুখস্থ করতে হবে। কিন্তু যদি কেন ব্যবহার হয় তো সেটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে তখন গোলমালটা লাগবে না। গোলমাল লাগার এখানে চান্স আছে উত্তল দর্পণ আর অবতল দর্পণের মধ্যে। সুতরাং কোন ক্ষেত্রে কেন ব্যবহার করা হয় সেটাও আমরা দেখবো। তাহলে প্রথমে দেখবো 1 নম্বর হচ্ছে কার জন্য? প্রথমে দেখবো অবতল দর্পণের ব্যবহার। অবতল দর্পণের ব্যবহার। তাহলে 1 নম্বর হচ্ছে তোমার দাড়ি কামানোর দর্পণ হিসেবে ব্যবহার করা হয়।
সেভিং মিরার, এস এ ভি হবে না, এস এইচ এ হবে, SHAVING, সেভিং মিরার। এই জিনিস হিসেবে ব্যবহার করা হয়। ধরো সাপোজ আমি গোপ কামাবো, ঠিক আছে, খুব কাছে একটা, ধরো সাপোজ একটা গোপ বলে একটা দাঁড়িয়ে বলে, ঠিক আছে, সাপোজ একটা তোমার দাড়ি পেকে গেছে, ওই গোপ পেকে গেছে আমার, পার্টিকুলার ওটাকে কাটবো আমি, ঠিক আছে, কাছে আনলে যদি কাছে এনে যদি ওই আয়নাটা কাছে, নর্মাল আয়না যদি কাছে আনি, তাহলে কাছে যেভাবে কাছে তুমি থাকলে যেভাবে যেমন দেখবে, আয়না থাকলে তেমন দেখতে পাবে। কিন্তু যদি ওইখানে আমি ওটার থেকেও একটু বড় করে দেখতে পাই, তাহলে আমার সুবিধা হবে। তাহলে সেই ক্ষেত্রে দাড়ি কামানোর দর্পণ হিসাবে কেন এটা ব্যবহার করা হচ্ছে? নাপিতের দরকার হবে না, নিজে নিজে যদি কামাতে হয় তখন সেক্ষেত্রে দরকার হয়। কেন দরকার হবে? ধরো সাপোজ এটা হচ্ছে অবতল দর্পণ, এটা হচ্ছে অবতল দর্পণ, এটা প্রধান অক্ষ, এইটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে সাপোজ ফোকাস। তুমি তোমার মুখটাকে এইখানে যদি রাখো, তাহলে প্রতিবিম্ব কী হবে? বড় লাগবে না, লাগবে না? তাহলে তার জন্য বড় করে দেখতে পাবো আমি, সোজাও হয়, উল্টো হয় না, সমশীর্ষ হয়, তাহলে সুবিধা হবে বুঝতে। তার জন্য সেই ক্ষেত্রে দাড়ি কামানো দর্পণ হিসাবে অবতল দর্পণকে ব্যবহার করা হয়। এই একই পারপাসে 2 নম্বর ব্যবহার আমি কী লিখবো? ENT ডাক্তার যারা, ইয়ার নোজ থ্রোট, বা দাঁতের ডাক্তারও বলতে পারো, ENT ডাক্তারও বলতে পারো, মেনলি দাঁতের পারপাসেই ব্যবহার করা হয়, দাঁতের ডাক্তার বলাই ভালো। যারা ডেন্টিস্ট, ঠিক আছে, যারা মেনলি টু বি প্রিসাইজ ডেন্টিস্ট, ঠিক আছে, তারা আগেকার দিনে এটা ব্যবহার করতো, এটাও বলার দরকার, কিন্তু বইয়ে যেহেতু বলা আছে সুতরাং আমাদেরকে আগে ব্যবহার হতো, এখনও চলছে, বই আপডেট হয়নি, বইয়ে লেখা, তো সেই সেন্সে সিলেবাসও আপডেট হয়নি, সুতরাং ওটা এখন ওল্ড ফ্যাশন হয়ে গেছে, এখন কোনো ডাক্তারই ব্যবহার করে না। মডার্ন ডাক্তার কী ব্যবহার করবে? ক্যামেরা ব্যবহার করবে, অপটিক্যাল ফাইবারযুক্ত ক্যামেরা ব্যবহার করা হয়, সেটা আরও ভালো। কিন্তু আগেকার যুগে ডাক্তাররা কী ব্যবহার করতো? ধরো সাপোজ এরকম একটা হাতল লাগানো একটা ধাতব দণ্ড থাকতো, তার সাথে এরকমভাবে জুড়ে থাকতো একটা দর্পণ, এরকম শেপের একটা দর্পণ থাকতো। সেটা কী দর্পণ হবে? নিশ্চয়ই অবতল দর্পণ হবে। কেন? এবার ধরো সাপোজ দাঁতের কোনো জায়গায় ক্যাভিটি মানে কোনো গোলমাল আছে বা কিছু আছে, সেটা ভালো করে দেখতে হবে, তাহলে হাঁ করতে বললো, নিয়ে ওখানে দিল, আলো পাঠাতে হবে আলাদা করে, আবার তাহলে দেখতে পাবে না। তাহলে ওইটা দাঁতের খুব কাছে যদি ধরা হয়, তাহলে কী হবে? নিশ্চয়ই দাঁতটাকে তাহলে ওই অবতল দর্পণের মুখ্য ফোকাসের আগে ধরতে হবে, ধরলে তখন কী হবে? ওই জায়গাটা, ওই দাঁতের যে অঞ্চলের সমস্যা আছে সেটা আরও বড় করে দেখতে পাবে। তো সেই কারণে ডেন্টিস্ট যারা বা দন্ত চিকিৎসক ভালো ভাষায় যদি বলা হয়, ওনারা কী ব্যবহার করতেন? পরীক্ষার জন্য অবতল দর্পণ ব্যবহার করতেন। ঠিক আছে, ক্লিয়ার? তো দুটো জিনিস বুঝতে পারা গেল, ক্লিয়ার? আচ্ছা, 3 নম্বর ব্যবহার দেখো। 3 নম্বর ব্যবহার হচ্ছে যে, তোমরা নিশ্চয়ই আগেকার দিনে টর্চ লাইট দেখেছো, এরকম কি আমার দাগ নম্বর গোলমাল হয় না, এরকম হলো, এরকম টর্চ দেখেছো নিশ্চয়, সে মোটা ব্যাটারি হিসাবে ছিল, আর পেন্সিল ব্যাটারিও নতুন পরবর্তী ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে সেটা যদি লক্ষ্য করো, এইখানে একটা হোল্ডার থাকতো, নিয়ে ছোট একটা বল থাকতো, এবার এই তার পিছন দিকে যেই বাটির মতো থাকতো একটা, সেটা অ্যাকচুয়ালি প্রতিফলক তল, সেটা অ্যাকচুয়ালি কি প্রতিফলক তল, একদম পারফেক্টলি অবতল দর্পণমুখী থাকতো। এখন শেপ চেঞ্জ হচ্ছে কেন, সেটা পরে বলছি। তাহলে কী হতো? তাহলে ব্যাপারটা কী হতো একটু ভালো করে লক্ষ্য করে দেখো তো দেখি। ধরো সাপোজ এটা অবতল দর্পণ, এইখানে এটা প্রধান অক্ষ, এটা ধরো সাপোজ ওর মুখ্য ফোকাস, এখানে ধরে রাখার মতো তো কোনো নাই, কিন্তু আমি দর্পণটাকে ফুটো করলাম, সাপোজ ফুটো করে আমি এমন একটা সিস্টেম করলাম, ধরে রাখার মতন একটা হোল্ডার করলাম, যেটাতে তোমার বলটাকে ধরে রাখবে, নিয়ে এখানে ধরো সাপোজ বল আছে, আলো, মানে ওটা হচ্ছে ফিলামেন্টের বল আগে ব্যবহার করতে মেনলি। তো সেই বল থেকে যখন আলো, বা সেই বাল্ব থেকে যখন আলো নির্গত হবে, সেই আলো ত্রিমাত্রিকভাবে এদিকেও যাবে, এদিকেও যাবে, এদিকেও যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, আবার অন্যদিকেও যাবে, সেটা আলাদা কথা। কিন্তু এখানে প্রতিফলন হওয়ার পর কী হবে? আমরা পড়েছি কি, মুখ্য ফোকাস থেকে প্রতিফলিত আলোর রশ্মি কী হয়? সমান্তরালভাবে নির্গত হয়। তুমি যখন টর্চ জ্বালাও, মেনলি আমাদের মেন উদ্দেশ্য কী হয়? অনেক দূরে জিনিস দেখার।
তাহলে সমান্তরাল আলোক রশ্মি যদি হয় তাহলে অনেক দূরে যাবে, ছেদ যদি করতে তাহলে দূরে যেত না। এটা ফোকাস, এইখানেই ফোকাস, ঠিক আছে। তাহলে কি হতো, অনেক দূর যাবে আলোটা। তো সেম একই পারপাসে আগেকার দিনে তোমার মোটর গাড়ি বা যে কোনো গাড়ির হেডলাইট হিসাবে, হেডলাইটের প্রতিফলক তল হিসাবে এই দর্পণ ব্যবহার করা হতো। কি দর্পণ? অবতল দর্পণ। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। যে কোনো জিনিসের প্রতিফলক তল হিসাবে সার্চ লাইট বলে একটা জিনিস হয়, সেটা কি জিনিস? সেটা হচ্ছে জেলে থাকে, হাই জেলে থাকে, মানে হচ্ছে 5 স্টার যারা ক্রিমিনালটা দেখে, যে জেলেরা 5 স্টার ক্রিমিনাল মানে হচ্ছে হাই গ্রেডেড ক্রিমিনাল, মানে অনেক দিনের জন্য জেলে থাকছে। তাদেরকে অনেক একটা, আমরা যেমন বড় বড় শহরে যেমন সোসাইটি থাকে, তেমনি ওরকম সোসাইটির মতন অনেক বড় জেল থাকে। সেই জেলে অনেক দিনের জন্য সাজা কাটতে যদি হয়, তখন সেই ক্ষেত্রে অনেক ট্রেন্ড আছে, পরবর্তী ক্ষেত্রে তোমরা জানবে। বা তাই সেই জেলে যাতে কয়েদিরা না পালাতে পারে, তার জন্য প্রত্যেক মুহূর্তে ওই জেলের সীমানা বরাবর লাইট, একটা বিম অফ লাইট, অনেক বড় চওড়া লাইট, মানে এভাবেই হয়, রোল করে, যায় আসে, যাতে যারা দেখছে, মানে যারা রাত্রে নাইট গার্ড, তারা দেখতে পাবে। তারপরে প্লাস যেটা লাইট হাউস হয়, সেই লাইট হাউসে তোমার একই সার্চ লাইট থাকে, ঠিক আছে। তা এই ব্যাপারগুলোতে যাতে লাইটটা অনেক দূর যায়, তার জন্য সেই একই পারপাসেই অবতল দর্পণ ব্যবহার করা হবে প্রতিফলক তল হিসাবে, ঠিক আছে। কিন্তু একটা সমস্যা হয়েছে এখানে, যে দেখা যাচ্ছে, আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে গোলীয় অপেরণ বা স্ফেরিক্যাল অ্যাবারেশন বলে একটা জিনিস আছে। যদি এই দর্পণের, ধরো সাপোজ গোলীয় দর্পণের, যদি ধরো সাপোজ অনেক বড় হয় গোলীয় দর্পণটা, অবতল দর্পণটা অনেক বড় হলো সাপোজ, মানে প্রধান ছেদ, মানে তোমার বলতে পারো উন্মেষ অনেক বড় যদি হয়, তাহলে সাপোজ এটা মুখ্য প্রকাশে যদি আলো রাখো, তাহলে কাছাকাছি যেগুলো সেগুলো সমান্তরাল বেরিয়ে গেল, যেগুলো সেগুলো সমান্তরাল বেরিয়ে যাচ্ছে। কিন্তু দূরের যেগুলো, সেগুলো সমান্তরাল না হয়ে কি হচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, বেশি দূর যেতে পারছে না। তখন সমস্যা দেখা যাচ্ছে। তখন পরবর্তী ক্ষেত্রে অনেক গবেষণা করার পর দেখা গেল, দর্পণটাকে এরকম না করে একটু যদি দর্পণটা গোলীয় দর্পণ মানে কি, গোলীয় দর্পণ মানে হচ্ছে এটা পুরোপুরি গোলকের অংশ ছিল, এরকম গোলকের পার্ট হবে, কিন্তু ওই গোলকের পার্ট না করে এমন একটা গোলকটাকে শেপ দেওয়া হলো, এরকম শেপ দেওয়া হলো। এই শেপটা পরবর্তী ক্ষেত্রে তোমরা 11-এ পড়বে। এই শেপটাকে বলা হয় অধিবৃত্ত। এটা কি বলা হয়? অধিবৃত্ত। ডিটেলস ইকুয়েশন সব পড়বে, 11-এ আছে, তোমাদের অঙ্কতে আছে। হ্যাঁ, তো যাও, আপাতত এই শেপ দিলে কি হচ্ছে, এই যে গোলীয় অপেরণ ব্যাপারগুলো, সেগুলো হচ্ছে কেটে যায়, তখন তারা প্রত্যেকেই সমান্তরালভাবে যায়। তার জন্য বর্তমানে যে গাড়ির হেডলাইট, সেই গাড়ির হেডলাইটগুলো দেখতে কেমন লাগবে, দেখতে ভালো করে যদি লক্ষ্য করে দেখো, দেখতে কেমন হয়, ঠিক আছে। সেটা ওরকম আগের মতন, আগে যেমন রেট্রো বাইক যেগুলো আগেকার, সেগুলো তোমার গোল এরকম টাইপের সুন্দর, এরকম গোল থাকতো। কিন্তু এরকম করছে কীরকম বাইকের মুখগুলো। হ্যাঁ, তা ওরকম করার কারণ হচ্ছে ওই দর্পণগুলো অ্যাকচুয়ালি আরও এখন অনেক ক্রিটিক্যাল হয়ে গেছে ব্যাপারগুলো, যাই হোক। তার জন্য ওই ব্যাপারগুলো যখন জানতে পারা গেলো, তার পরবর্তী ক্ষেত্রে টর্চ লাইট, হ্যাঁ, যেগুলো যে সমস্যা হচ্ছে, সেগুলোতে আমাদের অধিবৃত্ত, গোলীয় দর্পণেরই একটা পার্ট অধিবৃত্ত দর্পণ, ওরই একটা, বা বলতে পারো যে অবতল দর্পণেরই একটা বিশেষ রূপ, সেটা হচ্ছে অধিবৃত্ত দর্পণ। সেই অধিবৃত্ত দর্পণ ব্যবহার করা হয়। তো পরীক্ষায় পড়লে আমাদের অধিবৃত্ত বলা উচিত। মোটর গাড়ির হেডলাইট বললে, টর্চ লাইট বললে অধিবৃত্তই বলবো। তবে যদি অপশানে যদি এরকম থাকে, অধিবৃত্ত নাই, অবতল আছে, উত্তল আছে, হ্যাঁ আছে, তেনা অন্য কিছু আছে, তখন অবতল বলতে হবে, ঠিক আছে। তো মাথায় রাখবা, অধিবৃত্ত মানে হচ্ছে অবতল দর্পণের একটা পার্ট, ঠিক আছে। তো যতগুলো পসিবিলিটি আছে সবগুলো কিন্তু বলে দিলাম। সার্চ লাইট, তারপরে টর্চ লাইট, আর একটা জিনিস হয় সেটা দেয়নি, এটা স্পট লাইট মানে স্টেজে যেটা স্ট্রেট এরকম আলো করছে, বিম, সেটাও সেই একই ব্যাপার। ওই স্ট্রেট এরকম সমান্তরাল বিম পেতে গেলে আমার কী লাগবে, অধিবৃত্ত দর্পণ লাগবে, বা গোলীয় দর্পণ, তোমার অবতল দর্পণ লাগবে। তাহলে এই হচ্ছে বিভিন্ন রকম মানে তোমার অবতল দর্পণের বিভিন্ন রকম ব্যবহার, ঠিক আছে, আমাদের জীবনে। ঠিক ক্লিয়ার? এরপর যেটা দেখবো সেটা হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণের দুটো ব্যবহার, একটা ব্যবহার খুব ব্যাপক হয়, সেটা হচ্ছে ভিউ ফাইন্ডার, বা তোমার বলতে পারো
মোটর গাড়ির বাংলা ভাষায় কী বলা আছে দেখতো? রিয়ার ভিউ ফাইন্ডার বলতে পারো। রিয়ার মানে হচ্ছে পিছন দিক, ফ্রন্ট মানে কাছে, রিয়ার মানে পিছন, ঠিক আছে? তো সে রিয়ার ভিউ ফাইন্ডার বা রিয়ার ভিউ মিরার, ওই রিয়ার ভিউ মিরার বলতে পারো, রিয়ার ভিউ মিরার। তাহলে আমরা বাইকের এটা সাপোজ মাথা, এই হ্যান্ডেল সাপোজ এখান থেকে একটা এরকম একটা ই থাকে, তো কাজ থাকে না দুই দিকে, ওই কাজটা নকশার জন্য থাকে না, কাজে আছে, ঠিক আছে? সেই কাজটা কি, সেই এইখানে যে দর্পণটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে উত্তল দর্পণ। ব্যাপারটা আমরা বুঝবো, মানে পিছন দিকে কে আসে দেখবো। তাহলে উত্তল কেন দর্পণ, আমি সিম্পলি সমতল দর্পণে তো পিছন দিকে কে আছে দেখতে পাই, তাই না? তাহলে তার কারণ হচ্ছে, ভালো করে দেখবে এবার, এটা ধরো সাপোজ সমতল দর্পণ, এটা ধরো একটা বিন্দু বস্তু, সেখান থেকে যেটা আমি আগে দেখিয়েছিলাম, সে আগে এভাবেই দেখাচ্ছি। আবার সাপোজ এইভাবে আলো এসে পড়লো, প্রতিফলিত হয়ে গেল, আর একটা আলোক রশ্মি এসে পড়লো, এটাও প্রতিফলিত হয়ে গেল, ঠিক আছে? নিয়ে এই ছবি এখানে জায়গা নাই, বিপদ হয়ে গেল, ঠিক আছে? তাহলে এবার কী হবে, ধরো সাপোজ এইরকম একটা জায়গায় চোখ রাখলে যদি এই বস্তুর প্রতিবিম্ব এখানে দেখতে পাবো, এখানে যদি চোখ রাখি, তাহলে চোখটা যদি এখানে রাখি ওখানে না রেখে পাবো, কিন্তু অন্য জায়গায় দেখতে পাবো বস্তুটাকে, পাবো না এরকম না, পাবো, কিন্তু বস্তুটাকে অন্য জায়গায় দেখতে পাবো দেখতে, ঠিক আছে? তাহলে প্রথমত হচ্ছে এখানে ফিল্ড অফ ভিউ, এটাকে এই যে অঞ্চল জুড়ে এই ক্ষেত্রে চোখ রাখতে পারি, এটাকে বলা হয় দৃষ্টিক্ষেত্র। এটাকে কী বলা হয়? দৃষ্টিক্ষেত্র। এবার এই জিনিসটা দেখো তো দেখি, উত্তল দর্পণের ক্ষেত্রে কী হয় দেখো তো দেখি। সাপোজ এটা উত্তল দর্পণ, এটা প্রধান অক্ষ, ধরো সাপোজ এটা কোনো বস্তু, আলো এসে পড়লো, আমি রাফলি আঁকছি, হ্যাঁ, এদিকে আলো চলে গেল একটা, আর একটা গামী আলো আসলো, ঠিক আছে? এভাবে আলো এসে পড়লো লম্বভাবে, এভাবে চলে গেল। তাহলে এক্ষেত্রে দেখো তো কি দৃষ্টিক্ষেত্রটা কত বড়, এখানে তো প্রতিবিম্ব হয় না, তাহলে এই অঞ্চলের দৃষ্টিক্ষেত্রটা, এই ক্ষেত্রে দৃষ্টিক্ষেত্রটা কত বড় কম্পেয়ার টু দিস, অনেক বড়। তার জন্য যেটা মানে এটা তো সব কিছু তো লিখে বোঝানো যায় না। ধরো সাপোজ আমি পিছন দিকে কেউ লোক আসলে, প্রথমত হচ্ছে এটা বড় 1 নম্বর কারণ, 2 নম্বর হচ্ছে দৃষ্টিক্ষেত্র বড় তো একটা সুবিধা বটেই। তার জন্য কি হয়, ধরো সাপোজ আমি যখন বাইক চালাচ্ছি তখন এইভাবে তাকালেই দেখতে পাবো, মানে এইভাবে মাথা নিয়ে এসে এইভাবে দেখাতে হবে না। আর একটা যেটা, যদি শুধু আয়নাই ব্যবহার করতাম, প্লেন দর্পণ ব্যবহার করতাম, তাহলে কী হতো, কাছে যখন গাড়ি আসতো, গাড়ি শুধু হেডলাইট দেখতে পেতাম, অনেক কিছু দেখতে পেতাম না। সাপোজ পিছন দিকে এইখানে গাড়ি আছে, তখন আমি যদি আয়না ব্যবহার করতাম, সেই গাড়ির শুধু হেডলাইট বা টাটার ম্যাক্সিমাম টাটা গাড়ির টিটা থাকে না, ওই টিটাকেই দেখতে পেতাম, কী আছে কিছুই বুঝতে পারতো না, কারণ সমান আকৃতির হয় না। এর মজা হচ্ছে তুমি কি, ধরো সাপোজ বস্তু এখানেও থাকুক, চাই অসীম দূরে থাক, কোনো সমস্যা নাই, সব এইটুকুর মধ্যে দেখতে পাবো তুমি, সব ছোটো ছোটো এক জায়গায় কম্প্যাক্ট প্রতিবিম্ব সবাই দেখতে পাবে, এটা সুবিধা আমার। তার জন্য এই সুবিধার কারণে সমতল দর্পণ না ব্যবহার করে উত্তল দর্পণ ব্যবহার করা হয়েছে, ভিউ ফাইন্ডার বা তোমার রিয়ার ভিউ মিরর হিসেবে। উপরে কীভাবে দেখতে পাবো সমতল দর্পণে? ওইটা ওটা দেখতে পাওয়া যাবে, এই সবসময় আলো কি এই ক্ষেত্রে আসবে, এই দুটো বিন্দুর ক্ষেত্রে, এই অন্য ক্ষেত্রে এভাবে প্রতিফলন এইদিকে যাবে না, তখন দৃষ্টিকে তো চেঞ্জ হবে, ঠিক আছে? তো যাই হোক, আর একটা ব্যবহার আছে যেটা বলে দেওয়া নয়, সেটা হচ্ছে ভালো বোঝার চেষ্টা করবা। সেটা ধরো সাপোজ 2 নম্বর আমি লিখে দিলাম স্ট্রিট লাইট। এখন এলইডি ফিলিডি আসার পরে সব পরিভাষা চেঞ্জ হয়ে গেছে বললো, তাও আমি বলছি, স্ট্রিট লাইট হিসেবে ব্যবহার করা হবে উত্তল দর্পণ, মানে স্ট্রিট লাইটে প্রতিফলক তল হিসেবে ব্যবহার করা হয়, স্ট্রিট লাইট হিসেবে, লাইট তো না দর্পণ তো এগুলো, তো প্রতিফলক তল হিসেবেই ব্যবহার করা হবে মেনলি। তো স্ট্রিট লাইটে প্রতিফলক তল হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়, ধরো সাপোজ এটা স্ট্রিট, ঠিক আছে, এটা ধরো সাপোজ স্ট্রিট লাইট, ঠিক আছে। এবার তুমি স্ট্রিট লাইটে যখন হাঁটো তখন তোমার এই স্ট্রিট লাইটের মেন উদ্দেশ্য কী, এই অঞ্চলের আলো দেওয়া, এরকম একটা কেস হলো, দুটো কেস আঁকছি, আর একটা কেস আঁকলাম সাপোজ এটা একটা স্ট্রিট লাইট, একটা কোম্পানি তৈরি করেছে, এই শুধু এরকম করে আলো দিচ্ছে, এই অঞ্চলটুকু আলো দিচ্ছে, আর এটা এরকমভাবে ছড়িয়ে আলো দিচ্ছে, তাহলে কোনটা ভালো সুবিধা, তাই না? তাহলে এখানে যদি আমি অবতল দর্পণ বাই চান্স ব্যবহার করতাম, তাহলে কী হতো, অবতল দর্পণের ফোকাসে যদি আলো রাখতাম, তাহলে কী হতো,
তাহলে আলোটা একদম স্ট্রেট একদম এখানে স্পটলাইটের হিসেবে কাজ করতো ওই অঞ্চলেই, বা এবার আশেপাশে প্রতিফলন জন্য সামান্য এই অঞ্চলটায় হালকা আশেপাশের অঞ্চলটা আলো দেখা যেত, কিন্তু বাকি অঞ্চলটা তোমার আলো হতো না, তাহলে অসুবিধা। তাহলে এই ব্যাপারটা ছড়াই কী করে? এই ব্যাপারটা তো তোমাদেরকে বলিনি কী করে ছড়াবে আলো। দেখি, ধরো সাপোজ এটা হচ্ছে অবতল দর্পণ, সরি উত্তল দর্পণ, দর্পণগুলো দারুণ লাগছে। ঠিক আছে, এটা ধরো প্রধান অক্ষ, ঠিক। এবার ভালো করে লক্ষ্য করবা, আমি এইখানে আলো রাখলাম, এখানে আলোর উৎস রাখলাম, ফোকাস তো এইদিকে হয়, এর ফোকাস না, এখানে ফোকাস বলে কিছু নাই, আলো এখানে আলোর একটা যেমন করে হোক আমি আলো এখানে রেখেছি, আলোর উৎসকে রেখেছি। তাহলে ভালো করে দেখবা, মোটামুটি এটা কি হবে রে, দেখে নিই, এটা ভালো করে না রাখলে হবে না, বুঝতে পারা যাবে না, ঠিক আছে, দেখে নিই কেন্দ্রটা কীরকম হবে, মোটামুটি এরকম জায়গায় হবে, ঠিক আছে। এটা হচ্ছে আলোক কেন্দ্র, এই বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে মুখ্য ফোকাস, এরকম হলো। দেখো এবার এখান থেকে একটা আলো, এটা আলোক উৎস তো, তাহলে একটা আলোক রশ্মি এখানে এসে পড়লো, অন্য কালারে করে দেখতে ভালো লাগবে, একটা আলোক রশ্মি এখানে এসে পড়লো, তাহলে প্রতিফলিত হবে কোন দিক দিয়ে আমি বলতে পারবো না, কোন দিক দিয়ে এখন জানি না কিছু, তাহলে কী করতে হবে, সি দিয়ে এটা যোগ করতে হবে, তারপরে আমাকে মোটামুটি এরকম টানতে পারবো, তাই তো। তাহলে এইটা হয়ে গেল প্রতিফলিত আলোক রশ্মি। তাহলে একটা আইডিয়া পেয়ে গেলাম, আর কষ্ট করবো না, ঠিক আছে। সাপোজ এটা এইভাবে টানলাম, তাহলে সেটাও সিমিলারলি কোন দিকে যাবে, এই দিকে যাবে না? তাহলে এখান থেকে আলোটা কত ছড়াচ্ছে দেখো তো দেখি, এখানে যদি আলো রাখা হয় স্ট্রেট তো যাচ্ছেই না, ছড়াচ্ছে বরং, তাহলে আরও কাছে আনলে একটু কম ছড়াবে, এরকম হলো সাপোজ, কাছে যেগুলো পড়বে কম ছড়াবে এরকম। তাহলে এইটা যদি রাস্তা হয়, তাহলে রাস্তা কত দূর পর্যন্ত যাবে বলো তো দেখি আলোগুলো ছড়িয়ে, তাই না? তাহলে সুবিধা। তার জন্য স্ট্রিট লাইট হিসেবে কী দর্পণ ব্যবহার, স্ট্রিট লাইটে প্রতিফলক তল হিসাবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। তাহলে এত দূর পর্যন্ত দর্পণের ব্যবহার আছে আমাদের দুটো দর্পণের, ঠিক আছে, ক্লিয়ার, বেশ।